নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুনছেন সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় শিলালিপি। আজ উপন্যাসের 11 পর্ব। আরো 2 মাস? 2 মাস না আরো কম, ঠিক খেয়াল নেই। ভালো করে মনে পড়ে না এতদিন পরে। নানা রঙের দিনগুলি পাখা মেলেছে, উড়ে গেছে ঝড়ের বাতাসে। 1930 সালের বন্যা, 30 সালের বন্যা, জীবনে বন্যার বেগ এসেছে, এনেছে খরক প্রবাহ। সুতপা একটা রাত্রির আশ্চর্য স্বপ্ন যেন। এখনো ঠিক বোঝা যায় না সেদিন সে কথাগুলো সত্যি শুনেছিল কিনা। তারপর আর দেখা হয়নি, দেখা করবার সুযোগও ঘটেনি। টাইফয়েড থেকে উঠবার পরে সুতপা চলে গেছে দেওঘর। সে প্রায় 6 মাস হয়ে গেল। কিন্তু বেনুদার দিকে আজকাল সে তাকায় একটা নতুন প্রশ্ন নিয়ে। তার অর্থ বোধ করতে চায় একটা নতুন জিজ্ঞাসার আলোকে। কেন যেন মনে পড়ে বহুদিন আগেকার একটা রাত্রির কথা। কবরখানা থেকে ফেরবার পথে হঠাৎ তাঁর সেই গান, করুণাময় মাগি শরণ। সে অসহায় বেড়ালের ছানাটাকে খানা থেকে কুড়িয়ে বুকে তুলে নেওয়া, পাথরের আড়ালে ভেঙে ফুটে ওঠা একটা ফুলের মতো কোমলতা। মনে হয় সেদিনকার সে ব্যবহারের যেন অর্থ খুঁজে পাওয়া গেছে, যেন কি একটা সঙ্গত কারণ পাওয়া গেছে তার। আর সুতপার সেই আংটি দেওয়া, সে কি শুধু পাটির জন্য সর্বস্ব দেবার আকুলতা, অথবা আরো কিছু আছে তার আড়ালে, আরো কোনো গভীরতর আত্মনিবেদন? শুধু আংটি দেওয়া, না সেই সঙ্গে নিজের মনকে শাসানি দিলে একবার? এ শুধু অনধিকার চর্চা নয়, পাকামিও বটে। হালে কতগুলো বাংলা উপন্যাস পড়ে এইগুলো আজকাল তাল পাকাচ্ছে মগজের মধ্যে। এসব ভুলে যাওয়া উচিত। সৈনিক, শুধু কাজ করো, শুধু নেতার আদেশ পালন করো। যদি ক্লান্ত লাগে যেন নিজের দুর্বলতা, যদি কোনো ব্যাপারে সংশয় জাগে যেন সে তোমার বুদ্ধির বাইরে। অনেকদিন কবিতা লেখেনি, আজ আবার কাগজ কলম টেনে নিয়ে বসল। কিন্তু কিছু আসছে না। 2 লাইন লিখল, কেটে দিলে আবার একটা নতুন ছন্দ গানের সুরের মতো গুনগুনিয়ে উঠছে। দূর গিরিশঙ্কর, দুর্গম পথরেখা, একা পথে শঙ্কিত যাত্রী, তবু তো উদয়ের আগে রঞ্জিত গিরিচূড়া, অবসিত দুর্যোগ রাত্রি। না, এ শুধু কথা, এতে প্রাণ চাই। শব্দের ঝংকার কানে লাগে, মন দোলায় না। দুর্গম পথে একক যাত্রীর মনেও কি তেমন করে দোলা লাগে না আর? মার্চ অন, মার্চ অন ফ্রেন্ড, দেয়ার কলস দ্য মার্টিরস হেভেন। ভালো কথা, করুণাদি ডেকেছিলেন। আজকাল করুণাদি যেন মন থেকে সরে গেছেন খানিকটা। সরে গেছেন না নিজেকে সরিয়ে নিয়েছেন বলা শক্ত। কোথায় একটা ব্যবধান এসে যেন আড়াল করে ধরেছে শক্ত হাতে। কার দোষ? রঞ্জনের? বেনুদার বোন কি বিপ্লবীর পথ চলাকে মেনে নিতে পারেননি মন থেকে? তবু একবার ঘুরে আসা যাক। বাইরের ঘরের দরজা বন্ধ করে বৈঠক করছিলেন বেনুদা। দাদারাই এসেছেন। এ আলোচনায় ওরা যোগ দিতে পারে না, এটা ওপরতলার ব্যাপার। একটা থমথমে গাম্ভীর্য সকলের মুখে। বুঝতে পারে চারিদিক থেকে অচল অবস্থার সৃষ্টি হয়েছে একটা। সেই ডাকাতিটার পরে পুলিশের তাণ্ডব চলছে অবিরাম। এর মধ্যেই 2-3 সার্চ হয়েছে বেনুদার বাড়ি। দলের 8-10 জন ছেলে হাজতে। বেনুদাকে এখনো ধরেনি। বোধহয় আরো উদ্যোগ আয়োজন করে জাল গুটোবার মতলব আছে ধনেশ্বরের। সবাই সেটা জানে। কাজেই ঘন ঘন জরুরি বৈঠক বসছে আজকাল। কি করা যাবে ঠিক বোঝা যাচ্ছে না। টাকা দরকার, দরকার অর্গানাইজেশনকে আরো শক্ত করা। তারই কোনো প্রোগ্রাম নেওয়া হচ্ছে বোধহয়। বেনুদা বললেন, ভেতরে যাও। শীতের রোদে স্নান করা সকাল, মিষ্টি নরম কবষ্ণ। বারান্দায় এসে রোদ পড়েছে, আর সদ্য স্নান করা চুল এলিয়ে দিয়ে রোদের দিকে পিঠ করে কি যেন করছেন করুণাদি। করুণাদি? রঞ্জন, এসো। হাসি মুখে অভ্যর্থনা এলো। আমায় ডেকেছিলেন? মাদুরের একপাশে বসে পড়ল। হ্যাঁ, ডেকেছিলাম বই কি। পিঠে করেছি কাল রাত্রে। ব্রাহ্মণ ভোজন না করালে পুণ্য হবে না।
তাই বেছে বেছে আমাকে বুঝি ব্রাহ্মণ পেলেন? তাই বই কি, বেশ ছোটখাটো ব্রাহ্মণ, অগস্ত্যের মতো খায় না, কিন্তু খেয়ে খুশি হয়। রঞ্জন হাসল। পরিমল শুনলে কিন্তু চটে যাবে। ওই হতভাগা? করুণাদি সস্নেহে বললেন, ওর কথা আর বলো না, ওকে ডাকতে হয় না, আপনি এসে জুটে যায়। কাল রাত্রে এসে অর্ধেক সাবার করে গেছে। বাহ, আমাকে বাদ দিয়ে? কি বিশ্বাসঘাতক! ওই তো, চিনে রাখো কেমন বন্ধু তোমার। হেসে করুণাদি উঠে গেলেন। রঞ্জন ভাবতে লাগল, এখানে এসে হঠাৎ যেন মনে হলো আবার ফিরে পেয়েছে বাড়ির স্নিগ্ধতা, সেখানকার মমতা ভরা নিবিড় আশ্রয়, যা ছিল মা বেঁচে থাকা পর্যন্ত। এখন আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। অসহ্য লাগে ঠাকুরমার কান্না। সমস্তই একটা বিশৃঙ্খলার মধ্যে। 2 মাস থেকে বাবার চিঠিপত্র আসে না। শোনা যায় ইদানিং নাকি যোগ সাধনা শুরু করেছেন তিনি। আজ বড় ভালো লাগলো এখানে। আরো ভালো লাগলো অনেকদিন পরে যেন আবার খানিকটা স্বাভাবিক হয়েছেন করুণাদি। সেই পুরনো হাসি, সেই স্নেহের স্নিগ্ধ উত্তাপ, সকালবেলাকার মিষ্টি নরম রোদের মতো কবষ্ণ অনুভূতি। করুণাদি পিঠে নিয়ে এলেন। এত? খেয়ে নাও। পারবো না তো। আর দর বাড়াতে হবে না, খেয়ে নাও, করুণাদি ধমক দিলেন। খেতে খেতে উঠোনের দিকে তাকালো রঞ্জন। এক কোণে কতগুলো গাঁদা ফুল ফুটেছে। এত রাশি রাশি ফুটেছে যে পাতাগুলোকে পর্যন্ত দেখা যায় না। শিশিরে শুকিয়ে নিতে পারেনি। কতগুলো পায়রা নিশ্চিন্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুঁটে খুঁটে খাচ্ছে কি যেন। ইনারার ধারে একটা পেঁপে গাছ, 3-4টে শালিক কিচিরমিচির করছে তার ওপরে। শান্তি, বিশ্রাম, যেন করুণাদি তার নিজের চারপাশে একটা মধুচক্র রচনা করে রেখেছে। আর বাইরের ঘর এর একেবারে বিপরীত। অকৃপণ সূর্যের আলোকে রুদ্ধ করে দিয়ে এই গাঁদা ফুল ভরা ভোরের শিশিরকে অস্বীকার করে সেখানে একটা আগ্নেয় পরিবেশ। জটিল তর্ক, কুটিল সমস্যা, সুন্দর স্নেহভরা ঘরের মোহ নয়, ঝড়ের খ্যাপামি লাগা সমুদ্রের ডাক, পায়রার খুঁটে খুঁটে খুদ খাওয়া নয়, কাঁটার পথ দিয়ে রক্তাক্ত পা ফেলে এগিয়ে চলা। জানো, আমি চলে যাচ্ছি। গলায় পিঠে আটকে গেল। বেরুলো একটা অব্যক্ত শব্দ। রঞ্জন চোখের পলকে খাবারের থালা থেকে হাত গুটিয়ে নিলে। যা। না, মিথ্যে বলিনি। সকালের নরম রোদে ভারী করুণ আর ক্লান্ত মনে হলো করুণাদির চোখ। চলে যেতেই হবে ভাই, থাকতে পারবো না। কিন্তু কোথায় যাবেন? কোথায়? করুণাদি প্রাণীন একটা নিরক্ত হাসি টেনে আনতে চেষ্টা করলেন ঠোঁটের আগায়। কেন? আমার শ্বশুর বাড়িতে? মেয়ে মানুষকে বিয়ে হলে যেখানে যেতে হয় সেখানেই। তা বটে। এর ওপর যে কোনো প্রশ্নই অবান্তর মনে হয়, কিন্তু এর জন্যে যেন প্রস্তুতি ছিল না মনের মধ্যে। করুণাদিরও শ্বশুর বাড়ি আছে, যেখানে মাথায় এক গলা ঘোমটা টেনে তাকে সংসারের কাজকর্ম করতে হবে, পরিচর্যা করতে হবে স্বামী পুত্রের, যেখানে করুণাদি অতি সাধারণ, একেবারেই সাধারণ। ও, জানতাম না। নির্বোধের মতো উচ্চারণ করলে রঞ্জন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বুকের মধ্যে, কষ্ট যাচ্ছে নিঃশ্বাস নিতে। জ্বলন্ত রৌদ্রের মধ্যে অতি প্রখর আগুনের কণার মতো বালু ছড়ানো দিক বিস্তার মরুভূমির পথ দিয়ে আজ যাত্রা শুরু। ক্লান্ত লাগে মাঝে মাঝে। আশ্রয় আর আশ্বাসের আশায় আকুলি বিকুলি জাগে মনের মধ্যে। সেই আশ্রয় সে পেয়েছিল করুণাদির মধ্যে। মরুভূমির দাক্ষিণ্য দিয়েছিল এই পান্থপাদক। রঞ্জন। ধরা গলায় করুণাদি ডাকলেন। চোখ তুলতে পারল না রঞ্জন। ওই গলার স্বর সে চেনে। ওর সঙ্গে তার মনের আড়ালে সেই সূক্ষ্ম অপরাধ বোধটা প্রচ্ছন্ন হয়ে আছে। আমি চলে যাচ্ছি ভাই, তোমাদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু না গিয়ে আর উপায় নেই আমার। নীরবতা। শিশির ভেজা গাঁদা ফুলগুলোতে ঝিকঝিক করছে সোনার মতো একটা উজ্জ্বল দীপ্তি। তেমনি ধান খুঁটে খুঁটে খাচ্ছে পায়রারা। অবস্বরে করুণাদি বললেন, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলতে চেয়েছিলাম, বলতে পারিনি। হয়তো আজও ঠিক বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু সারাক্ষণ আমার বুক কাঁপে। যে আগুনে সারাক্ষণ আমি জ্বলছি, ভয় করে একদিন সে আগুনে তোমরা জ্বলে না যাও। সেই পুরনো কথা, সেই দুর্বোধ্য ইঙ্গিত। রঞ্জন মাথা নত করে বসে রইল।
ব্যথিত একটা জিজ্ঞাসা এসেছে গলার কাছে। আকুলতায় একটা আবেশ রণরণিয়ে উঠেছে রক্তের গভীরে, কিন্তু জিজ্ঞাসা করা যায় না, শুধু আচ্ছন্নের মতো থাকতে হয় চুপ করে। কাল আমি চলে যাব, হয়তো কোনোদিন আর দেখা হবে না তোমার সঙ্গে। কান্নায় কেঁপে উঠল করুণাদির গলা। কিন্তু কথাটা মনে রেখো ভাই, সব পথ সকলের জন্যে নয়। পারো তো বেরিয়ে চলে এসো এই আগুনের ভিতর থেকে। বাঁচতে চেষ্টা করো গুণীর মতো, শিল্পীর মতো। মরতে পারা সবচেয়ে সহজ, কিন্তু মোহত হয়ে বাঁচতে জানা তার চেয়ে ঢের বেশি কঠিন। বিহ্বলভাবে মাথা নিচু করে তেমনি বসে রঞ্জন। তারপর যখন চোখ তুলল তখন দেখল সামনে করুণাদি নেই। কানে এলো ঘরের ভিতর কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অসহায় যন্ত্রণায়। দু কান ভরে সেই কান্না আর বুক ভরে সেই যন্ত্রণা, সেই দুর্বোধ্য যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। সকালের সোনার আলো চোখের সামনে কালো হয়ে গেছে তার। সামনে মরুভূমির পথ ধুধু করছে, পান্থপাদপের ছায়ার চিহ্নমাত্রও নেই কোথাও। পরিমল খবর দিলে পরের দিন করুণাদি চলে গেছেন সকালের ট্রেনে। যাওয়ার আগে আশীর্বাদ জানিয়ে গেছেন রঞ্জনকে, করে গেছেন তার কল্যাণ কামনা। মাকে হারানোর ব্যথাটা যেন বুকের মধ্যে আবার মোচড় দিয়ে উঠল তার। যাবার সময় কেন সে একবার দেখা করতে পারল না করুণাদির সঙ্গে, নিতে পারল না তার পায়ের ধুলো? না, কিছু না ওসব, একলা চলো রে। কোনো বন্ধন নেই বিপ্লবীর জীবনে। মোহ তুচ্ছ, অর্থহীন। ঝড়ের গর্জনকে ছাপিয়ে আজ শুধু বিচ্ছেদের হাহাকারি মুখরিত হচ্ছে দিকে দিকে। বন্দরের কাল হলো শেষ। তাই পরদিন ওদের বাসার সামনে সাইকেলের একটা বেল বাজল ক্রিং ক্রিং করে। ইয়াদ আলী, ছাই রঙের কোট গায়ে সেই লোকটা। ব্যঙ্গ মিশ্রিত একটা কুটিল হাসি হাসলে ইয়াদ আলী। বড়বাবু আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন, এখনই আপনাকে একবার আমার সঙ্গে আসতে হবে আইবি অফিসে। ঝড়ের হাওয়া উঠল প্রথম। দুরু দুরু বুকে ঢুকল রঞ্জন। নিজের পা দুটোকে অসাড় বলে মনে হচ্ছে। দুপাশে একটা মুমূর্ষু সাপের শেষ বিক্ষোভের মতো পাক খাচ্ছে রক দুটো। বুকের মধ্যে শব্দ উঠছে রেল ইঞ্জিনের মতো। ইয়াদ আলী বললে, বড়বাবু এনেছি। যেন চোঙার ভিতর থেকে শব্দ বেরোলো একটা। সে শব্দে সমস্ত ঘরটা গমগম করে উঠল। সামনে মস্ত একটা সেক্রেটারিয়েট টেবিল, স্তূপাকার কাগজপত্র, ফাইল, একটা পেতলের অ্যাস্ট্রের ওপর চুরুট পড়েছে। ঘরে ভাসছে চুরুটের তীব্র উগ্র গন্ধ। বাঁ হাতের ঠিক পাশেই পড়ে আছে একটা রিভলভার। ধনেশ্বর কি লিখে চলেছে মন দিয়ে। রঞ্জন দাঁড়িয়ে রইল যেন বলির অপেক্ষায়। আবার সেই চোঙার আওয়াজ। এতক্ষণে চোখ তুলল গোয়েন্দা সর্দার ধনেশ্বর। প্রখর ভয়ঙ্কর চোখে তাতে কেমন লালের আভাস। বুলডগের মতো সমস্ত মুখের চেহারা। ভারী মুখের দুপাশে শিকারী বেড়ালের মতো একজোড়া খাড়া খাড়া গোঁফ ছড়িয়ে আছে। ফর্সা রং, ফুলো ফুলো গাল দুটোয় গোলাপি আভা। মুখের ভেতর থেকে ঝলক দিলে দুটো সোনা বাঁধানো দাঁত তেড়ে কামড়াতে আসছে যেন। কিন্তু কি আশ্চর্য, ধনেশ্বর হাসল। কল্পনা করা যায় ধনেশ্বর হাসল? তবুও হাসল যে কোনো ভুল নেই, যেন শেয়ালে হাঁস চুরি করে খেয়ে চেটে নিলে ঠোঁটের রক্ত। বুলডগটা ঘোঁত করে বললে, বসো। এবার আর চোঙার আওয়াজ নয়, সুতরাং অনুমান করা গেল সে গলার স্বরে কোমলতা আনবারই চেষ্টা করছে। ভয়ের মধ্যেও কেমন বিস্ময় বোধ হচ্ছে। হঠাৎ এ জাতীয় সমাদরের মানে কি? আমি তোমার কাকাবাবু হই, আবার সস্নেহে ঘোঁত করে বললে ধনেশ্বর। কাকাবাবু? এবার বিস্ময়ের চমকটা রঞ্জন চেষ্টা করেও গোপন করতে পারল না। আম কাঁঠালের মতো কাকাবাবু নামে ব্যাপারটা যে গাছে গাছে ফলে, এটা কিন্তু জানা ছিল না। ধনেশ্বর কাকাবাবু হতে চাইছে, কে জানে, ইয়াদ আলীও হয়তো বলবে আমিও তোমার মামা হই। তারপর সাক্ষাতে যমদূত সামনে আবির্ভূত হয়ে যদি বলে আমি তোমার তালুই মশাই, তাহলেও তো আশ্চর্য হওয়ার কারণ থাকবে না। কিন্তু কাকাবাবুর স্নেহ উপেক্ষা করা যায় না, সুতরাং বসতে হলো। বুলডগ কাকাবাবু খামোকা মুখটাকে খানিকটা খুলে আবার ঘোঁত করে বন্ধ করে ফেলল, যেন মশা গিলে নিলে একটা। কেমন থতমত লাগলো।
পরে অবশ্য লক্ষ্য করে দেখেছিলে ওটা ওর মুদ্রা দোষ। হ্যাঁ, আমি তোমার কাকাবাবু। তোমার বাবার কাছেই প্রথম এএসআই ছিলাম আমি। ছেলেবেলায় কতবার গেছি তোমাদের ওখানে। তোমরা তখন কত ছোট ছিলে, এই এতটুকু দেখেছি তোমাদের। আত্মীয়তার রসালাপ মন দিয়ে শুনে যেতে লাগলো রঞ্জন। কোনো জবাব দিলে না। তোমার মা, আমাদের বৌদি, যেন স্বর্গের দেবী ছিলেন। আহা হা। ধনেশ্বরের গলায় করুণতার আমেজ লাগলো। যখন শুনলাম তিনি ইহজগতে আর নেই, তখন কি যে কষ্ট হলো বলবার নয়। ভাবলাম, আহা, এখন এই নাবালক শিশুদের যে কে দেখবে। প্রায় বলে ফেলেছিল, এমন সোনার কাকাবাবু থাকতে ভাবনা কি। কিন্তু কথাটার প্রতিক্রিয়াটা আন্দাজ করতে না পেরে ধনেশ্বরের অনুকরণে রঞ্জনও একটা দীর্ঘশ্বাস ফেলল মাত্র। মিনিট খানেক চুপ করে থেকে আবেগটাকে সামলে নিলে ধনেশ্বর। তারপর তেমনি করুণ কোমল গলায় বললে, তুমি আমার আপনার লোক, একেবারে ঘরের ছেলে। তাই ভাবছিলাম তোমাকে ডেকে গোটা কয়েক কথা জিজ্ঞাসা করব। কাকাবাবুর কাছে তো লজ্জার কিছু নেই, জবাবগুলো দেবে আশা করি। কপালের রগ দুটো আবার মোচড় খেয়ে উঠল। আবার ধরাস করে শব্দ হলো বুকের ভেতরে। ঝুলির ভেতরে বেড়াল নড়ে উঠেছে, সেও নড়ে চড়ে ঠিক হয়ে বসল। ইয়াদ মিয়া, ধনেশ্বর ডাকল। স্যার, কিছু খাবার আর চায়ের ব্যবস্থা করুন দেখি। আমি কিছু খাবো না, শুকনো স্বরে রঞ্জন বলতে চেষ্টা করল। খাও না, কাকাবাবুর সামনে লজ্জা কি। যান ইয়াদ মিয়া। হ্যাঁ স্যার, আনাচ্ছি এক্ষুনি। ইয়াদ আলী বেরিয়ে গেল। ছাইদানি থেকে চুরুটটা তুলে নিলে ধনেশ্বর। একটা টান দিয়ে খানিক উগ্র গন্ধ ধোঁয়া প্রায় রঞ্জুর মুখের ওপরেই ছড়িয়ে দিলে সে। শহরে আজকাল একদল বদ ছেলের আমদানি হয়েছে, জানো বোধহয়। রঞ্জন আধখানা দৃষ্টিতে দ্বিধাগ্রস্তের মতো একবার তাকালো শুধু। এই সব ছেলেরা, এদের ধারণা হয়েছে যে এরা দুটো পিস্তল আর 4টে বোমা দিয়ে ইংরেজকে তাড়াতে পারবে। ব্রিটিশ লায়ন অত দুর্বল নয়। ইচ্ছে করলে একদিনের কামানের মুখে ওরা ভারতবর্ষকে চষে ফেলতে পারে। সমর্থনের জন্য রঞ্জুর মুখের ওপর পূর্ণ দৃষ্টি ফেলল ধনেশ্বর। কি বলো, পারে না? রঞ্জন সম্মতিসূচক মাথা নাড়ল। হ্যাঁ, পারে বই কি। ইংরেজের পরাক্রম সম্পর্কে তারও মনে কোনো সন্দেহের লেশমাত্র নেই। তবেই দেখো, এসবের কোনো মানে হয় না। হয়? রঞ্জন জানালো, না, হয় না। ধনেশ্বর হঠাৎ ঝুঁকে পড়ল সামনের দিকে। অত্যন্ত বিশ্বস্ত গলায় ফিসফিস করে বললে, দেখো, স্বাধীনতা সবাই চায়। আমরা পুলিশের লোক, আমরাই কি জানি না যে ইংরেজ কিভাবে শোষণ করছে আমাদের, হরণ করছে আমাদের মনুষ্যত্ব? আমাদেরও অপমান বোধ আছে, আমাদের রক্তে পরাধীনতার জ্বালা আছে। যেন থিয়েটারের ঢঙে বলে চলল, ইংরেজকে তাড়াতে পারলে আমরাও কম খুশি হব না। বিমূঢ় হয়ে গেল রঞ্জন। ভূতের মুখে হরিসংকীর্তন শুনছে যে। কিন্তু আবেগ ভরে ধনেশ্বর বললে, কিন্তু সনাতন ভারতবর্ষ আমাদের। অহিংসা, ত্যাগ, প্রেমের দেশ। এই দেশের মাটিতেই জন্মেছিলেন বুদ্ধ, নানক, মহাবীর, চৈতন্য। এরা সব অহিংসা আর ক্ষমার পূজারী। মহাবীরের যারা শিষ্য, তারা তো একটা পোকা পর্যন্ত মারতে কষ্ট পান। খাটে তারা খটমল মানে ছাড় পোকা পোষেন। কামড়ে জেরবার করে দিলেও টু শব্দটি করেন না কখনো। রিভলভারের ঝকঝকে নলটার দিকে চোখ পড়ল রঞ্জনের। অহিংসা আর প্রেমের আবহাওয়ার সঙ্গে কি চমৎকার খাপ খাচ্ছে। একটা বুলডগ যদি জপের মালা হাতে নিয়ে তপস্যায় বসে, তাহলে তার মুখের চেহারায় কি এই ধার্মিক কাকাবাবুর মতো একটা ঐশ্বরিক ব্যঞ্জনা ফুটে ওঠে? আহা, শ্রী চৈতন্য! টপ করে আবার একটা মশা খেয়ে নিল ধনেশ্বর। জগাই মাধাইকে বললেন, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কথাটা শ্রীচৈতন্য বলেননি, বলেছেন নিত্যানন্দ। কিন্তু রোহিণীর ইংরেজি বিদ্যার মতো ধনেশ্বরের ভুল শুধরে দেবার চেষ্টা করাও বৃথা। সংক্ষেপে সমর্থন করলে রঞ্জন। আর এই ভারতবর্ষের মূর্ত প্রতীক হলেন ত্যাগের অবতার মহাত্মা গান্ধী। অহিংসা, প্রেম, রক্ত দিয়ে নয়, প্রেম দিয়ে মানুষের হৃদয় জয় করতে হবে। জয় করতে হবে তার অন্তরের পশুত্বকে। এ শুধু মহাত্মার কথা নয়,
সমস্ত দেশের প্রাণের কথা, কি বলো? ঠিক। তত্ত্বালোচনায় বাধা পড়ল। উর্দি পরা একটা চাপরাশি ঢুকলো ঘরে। টেবিলের ওপর 2 প্লেট মিষ্টি আর চা সাজিয়ে দিয়ে গেল। আহা, আসল কাকাবাবু যে নয় কে বলবে। খাও খাও, সস্নেহে বলল ধনেশ্বর। স্থান কাল পাত্র অনুকূল নয়, তবু কেন কে জানে হঠাৎ করুণাদিকে মনে পড়ে গেল। হ্যাঁ, যা বলছিলাম, ধনেশ্বর চায়ে চুমুক দিয়ে বললে, তাই এই অহিংসার দেশে যারা রক্তপাতের কল্পনা করে তারা ভারতবর্ষের শত্রু। এই শত্রুদের ক্ষমা করা উচিত নয়, কারণ এরা মহাত্মার পবিত্র আদর্শের অসম্মান করে। এই দেশের আদর্শকে বজায় রাখবার জন্য এইসব লোককে অবিলম্বে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া আমাদের কর্তব্য। গায়ের লোমকূপগুলো শিরশিরিয়ে উঠল রঞ্জনের। ঝুলির ভিতর থেকে বেড়ালটা উঁকি দিয়েছে। জানোই তো। চায়ের কাপ শেষ করে একটা থ্যাবড়া আঙুলে চুরুটে টোকা দিলে ধনেশ্বর শব্দ করে। খানিকটা ছাই পড়ল কাপের তলানিতে। আমাদের এই শহরেও দেশের সেই শত্রুরা ঘাঁটি বসিয়েছে। বন্দুক, রিভলভার চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে এদিকে ওদিকে। এখন থেকেই এই ছোকরাদের সম্পর্কে সাবধান হওয়া দরকার। এ ব্যাপারে তুমি আমার আত্মীয়, আশা করি আমাকে সাহায্য করবে। ঝুলির ভেতর থেকে এক লাফে বেরিয়ে পড়ল বেড়ালটা। আমি আমি জড়ানো গলায় রঞ্জন বললে। আমি তো। হ্যাঁ তুমি, ধনেশ্বর হাসি মুখে জবাব দিলে, কিন্তু অচেতন মনটা হঠাৎ টের পেল। এই মুহূর্তে ধনেশ্বরের চোখ দুটো পোকা ধরা টিকটিকির মতো সজাগ হয়ে উঠেছে। তোমাদের তরুণ সমিতি সম্পর্কে গোটা কয়েক খবর চাই। আশা করি কাকাবাবুর কাছে মিথ্যে বলবে না তুমি। ভয়াতুর চোখে রঞ্জন তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না। তুমি তরুণ সমিতির মেম্বার তো? নিরুত্তরে হেলালো ঘাটটা। হ্যাঁ, সে মেম্বার। তোমাদের লাইব্রেরিয়ান ক্ষিতীশ চক্রবর্তীকে চেনো আশা করি? ক্ষিতীশ চক্রবর্তী? সব গোলমেলে মনে হলো। ক্ষিতীশ চক্রবর্তী, ক্ষিতীশ দা, তরুণ সমিতির মধ্যে সবচেয়ে নিরীহ আর গোবেচারা লোক। ওরা ক্ষিতীশ দাকে করুণা করে। ভদ্রলোক শুধু কৃষ্ণ চরিত্র পড়ে আর খাতা লিখেই কাটালেন। ঘুণাক্ষরেও জানালেন না চারপাশে কি ভয়ঙ্কর একটা অগ্নিচক্র চলেছে আবর্তিত হয়ে। ওকে ওরা এড়িয়ে চলে সযত্নে। কোনো জরুরি কথার সময় ওকে আসতে দেখলে সঙ্গে সঙ্গে চুপ করে যায়। সেই ক্ষিতীশদার কথা জানতে চাইছে ধনেশ্বর। লোকটার কি মাথা খারাপ? অথচ যে নামটার জন্য প্রতীক্ষা করছিল। চেনো নিশ্চয়ই তাকে? হ্যাঁ, চিনি বই কি। মৃদু হাসি দেখা দিল রঞ্জনের। কেমন লোক? ধনেশ্বরের গলার চোঙাটা আবার উঠল গমগমিয়ে। রঞ্জন সবিস্ময়ে বললে, খুব ভালো, গোবেচারা লোক। খুব ভালো গোবেচারা লোক? হ্যাঁ? ধনেশ্বরের মুখের চেহারা কঠিন হয়ে উঠল। খুব গোবেচারা লোক? ভাজা মাছটিও উল্টে খেতে জানে না, অথচ আজ পার্বতীপুর স্টেশনে ওই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, তা জানো? রঞ্জন অব্যক্ত একটা শব্দ করল। ওই ভালো লোকটির আসল নাম ক্ষিতীশ চক্রবর্তী নয়। চমকাচ্ছ? তবে আরো শোনো, ওর নাম মণি মুখার্জি, এলাহাবাদের বিখ্যাত টেররিস্ট নেতা। রবারি, কনস্পিরেসি এগেনস্ট ক্রাউন, আর্মস অ্যাক্ট আর পলিটিক্যাল মার্ডারের চার্জে আজ 5 বছর ধরে ওকে খুঁজে বেড়ানো হচ্ছে। উই হ্যাভ গট হিম অ্যাট লাস্ট। সঙ্গে একজোড়া লোডেড রিভলভারও ছিল। হ্যাঁ হ্যাঁ, লোডেড রিভলভার। ফাঁসি না হোক, ট্রান্সপোর্টেশন ফর লাইফ হয়ে যাবে নিশ্চয়। বুঝেছ হে? কাঠ হয়ে রইল রঞ্জন। ক্ষিতীশ দা, নিরীহ নির্বোধ সেই লাইব্রেরিয়ান। কথা বলতে বলতে বারবার বেশ বেশ বলেন, বাড়িয়ে দেন চাঁদার খাতা, আর গুণগান করেন বঙ্কিমের কৃষ্ণ চরিত্রের। সেই ক্ষিতীশদার ভেতরে লুকিয়েছিল এই বিপুল অগ্নিযন্ত্রণার ইতিহাস। রূপকথা বিভোর মন কোন কোন নতুন রূপকথা শুনছে আবার। না না, এ বিশ্বাস করা সম্ভব নয়। ধনেশ্বর বললে, ওই লোকটা, মানে চিফ অর্গানাইজার অব দি পার্টি, তরুণ সমিতির ভেতর কতটা এগিয়েছে তাই জানতে চাই আমি। আশা করি তোমার থেকে পাকা খবর পাবো একটা। বিস্ময়টাকে সামলে নিয়ে রঞ্জন দৃঢ় হয়ে গেছে এতক্ষণে।
মন্ত্রগুপ্তি, বিপ্লবীর শপথ, বিপ্লবীর সংকল্প। কখনো দলের কথা কারোর কাছে প্রকাশ করব না, প্রাণ গেলেও করব না সত্যভঙ্গ। হাজার অত্যাচার আসুক, আসুক মর্মান্তিক আর মানসিক যন্ত্রণা, বুকের ভেতর বজ্রের মতো কঠিন প্রাচীর গড়ে তুলে রক্ষা করব সেই গোপনীয়তাকে। মনে রাখব, আমার একটুমাত্র দুর্বলতার অবকাশে এত আয়োজন আমাদের বৃথা হয়ে যাবে। একটুমাত্র অসতর্কতায় অমার্জনীয় অপরাধে মিথ্যা হয়ে যাবে শত শত শহীদের আত্মদান। চাপা কঠিন ঠোঁটে বললে, কি খবর চান? তরুণ সমিতির আসল উদ্দেশ্য কি? তার প্ল্যান আর প্রোগ্রামই বা কি? নিরীহ নির্বোধের জবাব এলো। কেন, ভালো ভালো বই পড়া, জিমন্যাস্টিক করা, এইসব? ঘোঁত করে আবার শব্দ করলে বুলডগটা। কোঁত করে একটা মশা খেয়ে নিলে। তারপর দুপাশের ঝাঁটা ঘোপগুলোকে সজারুর কাঁটার মতো ছড়িয়ে দিয়ে হাসল। আরে, এ তো সবাই জানে, কিন্তু যা সবাই জানে না সেই রকম দুটো চারটে খবর চাই যে। বোকা ছেলে। কাকাবাবুর স্বরে স্নিগ্ধ ভৎসনার আমেজ। কি কি ভালো ভালো বই পড়ে, এইসব? তারপর গড়গড় করে কতগুলো বইয়ের নাম আউড়ে গেল ধনেশ্বর। বিস্ময়ে চমকে উঠল মন। আশ্চর্য, ঠিক এই বইগুলোই প্রথম তাকে পড়িয়েছিল পরিমল। বইগুলোর আগুন ঝোড়া লেখা ছড়িয়েই রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল রঞ্জনের। আশ্চর্য, ঠিক বেছে বেছেই তো বইগুলোর নাম করে যাচ্ছে ধনেশ্বর। না, এসব বই আমি কোনোদিন দেখিনি। দেখনি? ধনেশ্বরের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। কাঁটা ফোলানো সজারুটা আবার রূপ পেল ঝাঁটা গোঁফে। মিথ্যে বলো না, তুমি আমার আপনার লোক, আমার ঘরের ছেলের মতো। সেই জন্যেই যাতে তোমার সব দিক থেকে ভালো হয় সেই চেষ্টা করছি আমি। সত্যি বলো, এসব বই তুমি দেখনি? না। ধনেশ্বরের চোখ দুটো নেচে উঠল, যেন রঞ্জুর পিছনে দাঁড়ানো কাউকে চোখ টিপল সে। না? বেশ, কিন্তু ইঞ্জিনিয়ার কামিনী বাবুর বাড়ি থেকে তার বন্দুকটা চুরি করেছে কে, তা জানো? না, তাও জানি না। হালদারের দোকানে ডাকাতিতে কে কে ছিল বলতে পারো? না। না? হ্যাঁ? খোঁচা খাওয়া বিরক্ত বানরের মতো একটা খেঁচানো আওয়াজ করলে এবার ধনেশ্বর। সোনা বাঁধানো দাঁত দুটো যেন সামনের দিকে এগিয়ে গেল একেবারে কামড়ে দেবার জন্য। বললে, শোনো, তুমি আমার নিজের লোক বলেই ভদ্রভাবে তোমার কাছে সব কথার উত্তর চাইছি। যদি এখনো না দাও, তা আদায় করবার উপায় আমার জানা আছে, কিন্তু ওসবের মধ্যে যেতে চাই না। যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। আমি কিছুই জানি না। ধনেশ্বরের আগ্নেয় চোখটা আবার হাসিতে কোমল হয়ে এলো। মুখের ওপর ঝাঁটা গোঁফ আবার সজারুর মতো প্যাকম মেলল। আমি বুঝতে পারছি তুমি কেন ভয় পাচ্ছ। ওই গুন্ডা ছেলেগুলো টের পেলে মারধর করতে পারে, কিন্তু জেনো, স্বর আবার উদ্দাত্ত, যতক্ষণ কাকাবাবু আছে ততক্ষণ তোমার আঙুলের ডগাটিও কেউ ছুঁতে পারবে না। আর তাছাড়া যে স্টেটমেন্ট তুমি দেবে, পৃথিবীর কেউ তা জানতে পারবে না, এ সম্পর্কেও নিশ্চিন্ত থাকো। ধনেশ্বর একটা কাগজ কলম টেনে নিলে। তুমি সব বলো, আমি লিখে যাই। আমার বলবার তো কিছুই নেই। ধনেশ্বর কলমটা নামিয়ে রাখল। হিপনোটাইজ করবার আগে যেমন করে তাকায় জাদুকর, তেমনি বলে চলল। ভেবে দেখো তোমাদের সংসারের অবস্থা। তোমার মায়ের শোকে বাবা প্রায় পাগলের মতো হয়ে আছেন। এই অবস্থায় যদি তোমাকে জেলে যেতে হয়, তাহলে... আহা, দেবতুল্য মানুষ। ধনেশ্বর আবেগ ভরে বলল, তাহলে তিনি হার্ট ফেল করে মরবেন? বলো, এখন কি তাকে তোমার এমন শক দেওয়া উচিত? যা জানো বলো। এ স্টেটমেন্টের খবর আমি আর তুমি ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। নিশ্চিন্তে থাকো, বুঝেছ? আমি কিছুই জানি না। আমার কাছে মিথ্যে কথা বলতে চেষ্টা করো না। জেনে রেখো, বাতাসেও আমার কান পাতা আছে। একদিন সব খবর আমি পাবই। আজ যদি সব কথা বলো, তাহলে জেনো সেদিন তোমার কোনো ভয় নেই, বরং ভালো একটা চাকরি বাকরি যাতে পাও তার ব্যবস্থাই আমি করে দেব। কিন্তু কিছুই আমার জানা নেই। শাট আপ! ধনেশ্বর এবার ফেটে পড়ল। ছেলে খেলা করো না, এ ছেলে খেলার জায়গা নয়। আপনার লোক বলেই এতক্ষণ প্রশ্রয় দিয়েছি, বাট নো মোর। স্টেটমেন্ট দিয়ে চলে যাও। ইউ উইল রিমেন আন্ডার দ্য সেফেস্ট প্রোটেকশন অব দ্য ব্রিটিশ গভর্নমেন্ট।
আর যদি পরে ধরা পড়ো, ফাঁসিতে ঝুলতে হবে, দ্বীপান্তরে যেতে হবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ নো সিম্প্যাথি ফ্রম এনিওয়্যার। বুঝতে পারছো? আমি কিছুই জানি না। জানো না? তবে কি করলে তুমি জানো সে আমি বুঝিয়ে দিচ্ছি। ইয়াদ মিয়া। স্যার। আমার হান্টার। সোজা আঙুলে ঘি উঠবে না। হান্টার এলো। শরীরের সমস্ত পেশিগুলো দৃঢ় করে স্থির হয়ে বসে রইল রঞ্জন। শুধু তার ঠোঁটের কোনা দুটো অল্প কাঁপতে লাগলো, তার বেশি কিছুই না। জবাব দেবে না? আমি জানি না। টেক ইট দেন। গর্জন করে ধনেশ্বর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু মনের ভেতরে যখন আগুন জ্বলে, পরাধীনতার অপমানের সমস্ত বুক যখন পুড়ে খাক হয়ে যেতে থাকে, তখন শরীরে আর কোনো অনুভূতিই জেগে থাকে না। শুধু পাথরের গায়ে আঘাত দিয়ে সে আঘাত ঠিকরে ফিরে আসে। শুধু একটা কঠিন জড় পিণ্ডকে ক্রুদ্ধ হতাশায় ঘুষি মেরে নিজেকেই আহত করে তোলা হয়। তাই কিছুই টের পেলে না সে। এমনকি নিজের নাক থেকে রক্ত গড়িয়ে বুকের জামাটাকে ভিজিয়ে দিলে তখনও না। তারপর একসময় সব আচ্ছন্ন হয়ে গেল। ঘরটা ঘুরতে লাগলো চোখের সামনে। বুলডগের হিংস্র বিভৎস মুখটা ক্রমে ক্রমে আসতে লাগলো অস্পষ্ট হয়ে। তার ওপর শুধু রাশি রাশি হলদে কুয়াশা, আর কিছুই নেই। একেবারে কিছুই নেই। মিতা বললে, খুব লেগেছিল না? অল্প করে হাসল রঞ্জন। টের পাইনি। ওটা কাকাবাবুর স্নেহের শাসন কিনা? টের পাওনি? কি সর্বনাশ! মিতা প্রায় আর্তনাদ করে উঠল। এমন করে মারল, তবু টের পাওনি? আশ্চর্য তোমরা মানুষ বাপু, অসাধ্য কিচ্ছু নেই তোমাদের। টের পেলেই বা কি? রঞ্জন আবার হাসল। কুকুরে যখন কামড়ায় তখন সে কামড়াবেই। সে কামড়ে জ্বালা নিশ্চয়ই আছে, কিন্তু তার জন্য ছটফট করলে কুকুরটাকে মূল্য দেওয়া হয়। মিতা বললে, ওহ, ওরা কি মানুষ? না, ওরা প্রভুভক্ত। মানুষ ওদের চাইতে সম্মানের জীব। তা সত্যি। সশ্রদ্ধ শঙ্কায় রঞ্জনের মুখের দিকে তাকিয়ে রইল মিতা, আর দৃষ্টিতে বীর পূজার মুগ্ধ অনুরাগ। ওর এত বীরত্বে বিশেষভাবে বিচলিত হয়েছে। সে চঞ্চল হয়ে উঠেছে। এমনকি এই ব্যাপারে সেদিনকার সেই সন্ধ্যার ইতিহাসটাকেও সে ভুলে গেছে হয়তো। ভুলে গেছে সেই মাতলা বাতাস আর বৃষ্টির পাগলামিতে কেমন করে তার একখানা হাত তার হাতের মধ্যে গিয়ে পড়েছিল রঞ্জনের। ওরা কি সকলের ওপরই এমনি করে নাকি? হয়তো করে, ঠিক জানি না। তবে যাদের অ্যারেস্ট করে রাখে তাদের ওপর অত্যাচারটা চলে আরো বেশি রকমের। কারণ সেটা নিরাপদ, বাইরে জানাজানি হওয়ার ভয় নেই। কি ভয়ানক! রুদ্ধস্বরে জবাব দিলে মিতা। কিন্তু বড় বড় সবাই থাকতে হঠাৎ বেছে তোমার ওপর নজর পড়ল কেন? কারণটা সহজ। ভেবেছিল আত্মীয়তার দোহাই দিয়ে সুবিধে করে নেবে। কি শয়তান! তাছাড়া বড়রা শক্ত, তাদের নোয়ানো যায় না। দুর্বলদের ভেতর থেকেই অ্যাপ্রুভার জোগাড় করা সহজ হয় কিনা, ও তো একটা পুরনো টেকনিক। মিতা আতঙ্কিত আর বেদনার্ত চোখে চেয়ে রইল অন্যমনস্কের মতো। সে ভুলে গেছে সেই বর্ষার সন্ধ্যার আকস্মিক বিভ্রান্তিটুকুকেও। হয়তো বিভ্রান্তি তারও নয়, একান্তভাবেই সেটা রঞ্জনেরই। তারই নিজের মনের একটা নিরর্থক দুর্বলতা। যা ঘটেছিল তা একান্তই আকস্মিক, আর তার জন্যই সেটাকে এত সহজভাবে নিতে পেরেছে মিতা। কিন্তু রঞ্জন কেন পারছে না ওই রকম সহজভাবে নিতে? কেন এমনভাবে তার বুকের ভেতরটা ঢেউ খাচ্ছে? কেন মনের ভেতরে সেটা ঝিমঝিম করছে সারাক্ষণ? অনেকদিন পরে কেন বারে বারে মনে পড়ছে সেই শিশু কল্পনার নীল চশমার সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া চাঁপার পাপড়ির মতো দিনগুলোকে? সেই জানলায় এসে বসা নীল পাখিটাকে মনে পড়ে। মনে পড়ে ভোরের ফোঁটা শিউলির মতো উষার মুখখানাকে। আর এতদিন পরে আকাশ থেকে কেন আসে সাত ভাই চম্পার হাতছানি? জ্যোতির্ময় আকাশগঙ্গার স্রোতে ভেসে যেতে এক রাশ বনফুল কেন তাকে পথ ভোলায় আজকে? তাই যত সহজভাবে কথা বলতে চাইছে সে, সহজ তো হতে পারছে না কিছুতেই। প্রতিটি কথার সে জবাব দিচ্ছে বটে, কিন্তু সে জবাব শুধু ঠোঁট নাড়া, শুধুই গলার কয়েকটা অভ্যস্ত শব্দ। আসল কথা উঠে পালাবার জন্য ছটফটানি জেগেছে। মিতার কাছে একা বসে থাকবার মতো সাহস নেই,
শক্তিও নেই তার। আশ্চর্য, সেই ভীরু ছেলেটা এই 3 বৎসরে তো কত বদলে গেল। আজ আর মৃত্যু বিলাস নেই, দীক্ষা পেয়েছে কঠোর, ক্লান্তিকর আর দুর্গম পথযাত্রার। ধনেশ্বরের হান্টারের ঘা যখন একটার পর একটা এসে পড়ছিল, যখন টের পাচ্ছিল তার বুকের জামায় রক্তের ফোঁটা পড়ছে টপ টপ করে, তখনও অনুভব করেছিল তার শরীরে কোনো যন্ত্রণা নেই, যেন তা পরিণত হয়ে গেছে পাথরে। সে বিপ্লবী, সে নির্ভয়। কিন্তু 3 বছর আগে মিতার কাছে এসে যে দুর্বল সংশয় তাকে কুঁকড়ে দিয়েছিল, আজও কেন সে নিস্তার পাচ্ছে না তার হাত থেকে? কেন আজও সে এখানে যথেষ্ট পরিমাণে দৃঢ় হয়ে উঠতে পারল না? মিতা বললে, ক্ষিতিজদাকে আমিও দেখেছি, খুব নিরীহ মানুষ বলে মনে হয়েছিল। দাদা বলতো ক্ষিতিজদা এসবের মধ্যে নেই, কিন্তু আশ্চর্য। না, ভালো লাগছে না, উঠে পড়াই উচিত। আরও কি অদ্ভুত যোগাযোগ! এ বাড়িতে যেদিনই সে আসবে সেদিনই কি পরিমল ইচ্ছে করে থাকবে না বাড়িতে? আর ঠিক এই সন্ধ্যার সময় এত বড় বাড়িটা এমনি নির্জন হয়ে যাবে একটা প্রাকৃতিক নিয়মে। মিতার বাবা তাদের ক্লাবে যাবেন টেনিস আর ব্রিজ খেলতে, ওর পিসিমা জপের মালা নিয়ে পুজোর ঘরে দরজা বন্ধ করবেন, আর চাকরগুলো সব এদিকে ওদিকে জটলা পাকাবে। শুধু ও আর মিতাই মুখোমুখি বসে থাকবে, আর কেউ নয়। আজও পালাচ্ছিল, কিন্তু মিতাই ডেকে আনলো ওদের পড়ার ঘরে। কেন ডেকে এনেছে সে তা জানে। তার মুখ থেকে ধনেশ্বরের বিবরণ পুরোপুরি শোনবার একটা নির্দোষ কৌতূহলটা বুঝতে পেরেও স্বাভাবিক হতে পারা যাচ্ছে না। ওর কথার জবাব দিতে গিয়ে দৃষ্টি যেন ঘন হয়ে আসছে, ভারী হয়ে উঠছে নিজের গলার স্বর। নিজের এক একটা কথায় নিজেই চমকে উঠছে সে। পরিমল কখন ফিরবে? বাবা ক্লাব থেকে আসবার আগে। কিন্তু সে 8টাও বাজতে পারে, 8:30টাও বাজতে পারে। তাহলে আজ যাই। উঠে দাঁড়াতে যাবে এমন সময় মিতা অস্ফুট একটা শব্দ করল। এ কি, কপাল দিয়ে যে রক্ত পড়ছে তোমার! চুলের তলায় খানিকটা কেটে গিয়েছে, হয়তো ধনেশ্বরের হান্টারে, নয়তো অন্য কোনো কারণে। শিরাগুলোর স্ফীত উত্তেজনায় বোধহয় তার মুখ খুলে গিয়ে রক্ত নামছে গড়িয়ে। কি সর্বনাশ! দাঁড়াও দাঁড়াও, আয়োডিন দিচ্ছি। থাক, দরকার নেই। দরকার নেই বললেই হয়? দাঁড়াও, পাগলামি করো না। মিতা ছুটে গিয়ে আয়োডিনের শিশি নিয়ে এলো। এগিয়ে এলো কাছে, আঙুলে স্পর্শ লাগলো কপালে। শরীর শিউরে উঠল রঞ্জনের। মিতার শাড়ি আর চুল থেকে একটা নেশা ধরানো গন্ধ যেন স্পর্শ করল তার স্নায়ুকে। হৃৎপিণ্ডের ভেতর কাঞ্চন নদীর ছোট ঢেউয়ের মতো কি যেন কলকল শব্দে ভেঙে পড়তে লাগল। শেষ রাত্রে শিশির ঝরা গলায় মিতা বললে, রঞ্জনদা, বলো, আমার বড় কষ্ট হচ্ছে। কেন? জানি না, প্রায় নিঃশব্দ স্বর। শুধু ভয়ানক কষ্ট হচ্ছে একটা। ওরা এমন নিষ্ঠুরের মতো তোমাকে মারলো কেন রঞ্জনদা? কেন তোমাকে মারলো? ঘরের শান্ত আলোয় মিতার 2 চোখের শিশির টলমল করতে লাগলো। তুমি জানো আমার কি অসহ্য কষ্ট হচ্ছে? রঞ্জনদা, তুমি আসবে বলে আমি পথ চেয়ে থাকি। তুমি চলে যাওয়ার পর আমার মন এত খারাপ হয়ে যায়। তোমাকে ওরা মারলো রঞ্জনদা? চোখ বেয়ে নেমে এলো জল, শিশির পড়া থেকে বর্ষণ, আর মাথাটা যেন আপনা থেকেই রঞ্জনের বুকের মধ্যে এসে পড়ল। রঞ্জনদা, একটা সাইক্লোনের দরকার। একটা ভয়ানক ভূমিকম্পে টলমল করে উঠল পৃথিবী। সবচেয়ে পুরানো কবিতা সবচেয়ে নতুন সুরে গান গেয়ে উঠল। একরাশ ঘূর্ণি হাওয়ার মাতলামিতে সবকিছু ওলটপালট করে দিলে। চুম্বনের পর চুম্বনের ব্যাকুলতায় সমাপ্ত হয়ে গেল এতদিনের সমস্ত অসমাপ্ত কবিতা। কপালের রক্তচিহ্নটা তার বিপ্লবিনী নায়িকার ললাটে এঁকে দিল জীবনবন্ধনের সীমন্ত রাগ। আজ এ পর্যন্তই। উপন্যাসের 12 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।